ভিজিটটা ছিল যেটা নিয়ে কিছু বলেন। দেখুন, আমি ভিজিটটা যেটা করলাম শুরু থেকেই বলি, আমি একদম যেটা বারবার করে থাকি যে আমি গ্রাউন্ডে গিয়ে আমার যারা সহকর্মী, যারা মানে জঙ্গলে যারা পাহারা দিচ্ছে মেনলি, তাদের সাথে কথা বলা, তাদের সুবিধা অসুবিধাগুলো জানতে পারি। এবং কোনো মাধ্যম নয়, মানে কোনো আমার যারা অফিসারেরা আছে তাদের মাধ্যমে কোনো কথা নয়, একদম গ্রাউন্ড লেভেলে মানুষজনের কথা বলে তাদের সাথে সুবিধা অসুবিধাগুলো একটু শুনে নিয়ে আমরা যদি তাদের বেটার কিছু দিতে পারি এবং জঙ্গলটাকে আরও ভালোভাবে কীভাবে রাখতে পারি, এবং জঙ্গলে যারা আমার সদস্য আছে, আমি কখনো প্রাণী বলি না, আমি সদস্য, সেই সদস্যরা কিভাবে ভালো থাকে সেই দিকটাও আমরা মানে আমি নিজে নজর রাখি। অবশ্যই তার সাথে আমার তো যারা অফিসাররা আছেন তাদের সাথেও আমার আলোচনা হয়। এবং আজকে যেটা বেঙ্গল সাফারিতে আমি আসলাম, নিজে কিছু কিছু জায়গা ভিজিট করেছি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো আমাদের মানে মানুষের কাছে আরও কীভাবে আমরা বেঙ্গল সাফারিটাকে সাজিয়ে তুলব, তাদের কাছে কীভাবে প্রেজেন্ট করব, তার জন্য বিভিন্ন পরিকল্পনা উনি আমাদেরকে দেন। তো সেইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা, এবং পরবর্তীকালে আমরা আরও কী নতুন নতুন জিনিস আনতে পারি, নতুন নতুন আমাদের অতিথিদেরকে আনতে পারি, সেই নিয়েই আজকে আমার ভিজিটটা। এবং জানলে খুশি হবেন যে আমাদের গত বছরের যে আয়টা ছিল সেটা হচ্ছে 7.5 কোটি টাকার মতো, এবছর এখনও আজকের দিনে 9 কোটি টাকা ক্রস করে গেছে। তো এটা আমাদের জন্য খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। এবং দেখুন, নতুন যেটা আমরা পরবর্তীকালে যে প্রকল্পগুলো আনার চেষ্টা করছি, যেগুলো আমরা ভেবেছি, চশমা মুখ লাঙ্গুর এর এনক্লোজার, মেন্ট্রিলের জন্য এনক্লোজার, ওয়ার্কিন ফিজেন্টে জলহস্তির জন্য এনক্লোজার, ব্রাউ এন্টলার্ড হরিণের, সাংহাই হরিণের এনক্লোজার, মানে এগুলো আমারও ভালো লাগছে আমি পড়তে পড়তে যে আমিও হয়তো অনেকগুলো দেখিনি, যেটা মানুষের কাছে আমরা দিতে পারবো। এবং অ্যাকোরিয়াম, চিড়িয়াখানার প্রবেশদ্বার, মিশ্র পাখির নতুন পক্ষীরালয়, এইসব আমরা ভাবনা চিন্তা করেছি এবং খুব তাড়াতাড়ি আমরা এর কাজও শুরু করছি। এবং খুব তাড়াতাড়ি মানুষের জন্য, মানে যারা ভিজিটার্সরা আসবেন তাদের জন্য আমরা এটা তুলে ধরতে পারবো। আচ্ছা, এবছর সাফারি পার্কে মোট দর্শক যে এসেছিলেন আমার 2,83,039 জন। আজকে হয়তো আবার সেটা একটু বেড়েছে। আর কিছু এক সিংহ সাফারিটা তো অনেকদিন হলো এসছে, এক সিংহ সাফারিটা এখনো শুরু করা যাচ্ছে না, সিংহীটাকে কেন একটা হরমোনাল ট্রিটমেন্ট দিতে হচ্ছে বলে মনে হচ্ছে, কিছু বললো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত? ওনাদের সাথে আমি এটা নিয়ে অবশ্যই এর পরে আপনাদের আমি জাস্ট ভিজিট করলাম, আপনাদের সাথে কথা বলছি, তারপর ওনাদের সাথে এই সব তথ্য। গরমের ছুটির আগে কি সিংহ সাফারিটা কোনোভাবে চালু করা যাবে? এটা নিয়ে কয়েকদিন ধরে পরিবেশে একটা খাপ খাওয়ানোর একটা টাইম থাকে, কোয়ারেন্টাইন টাইম থাকে, কিন্তু এই পিরিয়ডটা এত বেশি লেগে যাচ্ছে কেন এখন? দেখুন, সব দিকটা অবশ্যই আমরা খতিয়ে দেখব, কারণ আমি আবারও বলি যে দর্শনার্থীরা অবশ্যই ডিমান্ড করবেন, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পরিবারের যে সদস্য সে ঠিকঠাক মানুষের সাথে খাপ খাইয়ে নিতে পারছে কিনা, সেই দিকটা আমরা আগে নজরদারি দিচ্ছি। একটা হচ্ছে কি, হাতি সাফারিটা বন্ধ রয়েছে লক্ষ্মী মারা যাওয়ার পরে, উর্মিলাকে দিয়ে আছে, উর্মিলা ও একটু বয়স্ক, হাতি সাফারিটা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বেঙ্গল সাফারি পার্কে হাতি সাফারি একটা বরাবরই চাহিদা রয়েছে, সেটাকে কোনো রকমভাবে পুনরায় চালু করার, কারণ ওইদিকে জলদাপাড়া গরুমারাতে যে পরিমাণ হাতি আছে সেটা ওইদিকেই লেগে যাচ্ছে। নতুন করে হাতি যদি ভিন রাজ্য থেকে আনতে হবে বা কিছু, বা হাতি সাফারিটা কি করবেন? দেখুন, আমি ফ্র্যাঙ্কলি আমি জঙ্গলে যতটা ঘুরেছি কিংবা জঙ্গলে হাতি বাঘ এসব নিয়ে কাজ করতে গিয়ে আপনারা অনেকে বলছেন হাতি সাফারি, আমরাও চেষ্টা করছি ডিপার্টমেন্টের তরফ থেকে, কিন্তু খুব আফসোসের সাথে বলতে হয় যে যে জায়গাগুলোতে গ্রাম থেকে আপনারাই দেখবেন, আপনাদের মাধ্যমেই আমি অবজেকশন পাই, হাতি গ্রামে ঢুকে যাচ্ছে। তো আমি এটা বিধানসভাতেও বলেছিলাম যে মানুষকে সচেতন হতে হবে, মানুষ কি চাইছে সেটা আগে দেখতে হবে। আমরা হাতি সাফারি করে জঙ্গলটা ভিজিট করতে চাইছি, অথচ জঙ্গলে যখন হাতি চলে যাচ্ছে সেই হাতিটাকে আমরা তাড়াচ্ছি। এবং অনেক সময় আমরা ডিমান্ড দেখছি, অনেক জনপ্রতিনিধি আছে যারা আমাদেরকে বলছেন যে এই জঙ্গলে প্রচুর হাতি আছে, আপনি অন্য জঙ্গলে নিয়ে যান। তো
অবশ্যই হাতি সাফারি সবারই মজা লাগবে, কিন্তু আগে হাতিকে সুস্থভাবে বাঁচতে দিতে হবে। আমার তরফ থেকে তো এটা আপনাদের কাছেও অনুরোধ যে সবাই মিলে একটু হাতিকে প্রোটেক্ট করবো, তারপরেই না হলে তার ওপরে বসে আমরা একটু জঙ্গল সাফারিটা করবো। রাজ্যে বা ম্যাডাম, গন্ডার এই কয়েকদিনে বা এই মরশুমে লাস্ট 5 বছর ধরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে আগুন লেগে যাচ্ছে এবং ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহর, সেখানে একিউআই লেভেলও অনেকটাই বেড়ে যাচ্ছে। এই বিষয়টাকে কোনোভাবে সাপোর্ট করে কোনো বা থামানোর জন্য নতুন কোনো পরিকল্পনা বা কিছু আপনারা? দেখুন, জঙ্গল আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবসময় জঙ্গলটাকে আগলে রাখছি। এবং আমার কর্মীরা 24 ঘন্টা কিন্তু পাহারাদারের উপর তো কাজ করছে। কিন্তু আমার আবেদন আপনাদের মাধ্যমে, এবং আপনারাও যদি এগিয়ে আসেন, কারণ জঙ্গলে যদি আগুন লাগে, গাছ যদি পুড়ে ছাই হয়ে যায়, সব থেকে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ক্ষতি হবে না, প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জীবজগতের ক্ষতি হবে। তো সেইখানে সবাই মিলে যদি এগিয়ে আসি আমরা, কারণ আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষের যে সচেতনতা বোধটা, সেটা আমাদের সবাই যদি না এগিয়ে আসি, আমার মনে হয় শুধু ডিপার্টমেন্টের লোকজন দিয়ে সেটা কমানো যাবে না। তো আপনারাও যদি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষজনকে একটু সচেতন করেন, এবং আমি বলেছি জনপ্রতিনিধি প্রত্যেকটা এমএলএ হোক, এমপি হোক, জেলা পরিষদ হোক, গ্রাম পঞ্চায়েতের যারা আছে, আমরা যারা জনপ্রতিনিধিরা আছি, আমরাও যখন বিভিন্ন জায়গায় যাব, আমরাও যাতে মানুষকে একটু সচেতন করি। কারণ আগুন লাগলে, পরিবেশ দূষিত হলে আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না। একটা জিনিস দেখা যাচ্ছে যে এই আগুন লাগার বিষয়তে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে হয়েছে, আমরা অ্যাপ্লাই করেও রেখেছি, কিন্তু আপনারা স্টাফ দিতে পারবো। ম্যাডাম, জলদাপাড়ার যে বাংলোটা যেটা গত বছর পুড়ে সেটা রেস্টোরেশন আসছে, কি মানে প্রসেসটা এখনো কি মানে ওটা কি আগের অবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা দেখুন, আমাদের অভিভাবক যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেদিন আমাদেরকে অর্ডার করবেন, আমরা সেদিনই কাজ শুরু করব। মানে হলম নিয়ে এখনো কোনো চিন্তা ভাবনা নেই তাহলে কোনো? দেখুন, আমাদের তরফ থেকে চিন্তা ভাবনার জায়গা নেই। আমাদের অভিভাবক, আমি বারবার বলছি যে অভিভাবক যেদিন বলবেন আমরা সেদিন সেটাকে তৈরি করার চেষ্টা করব। উত্তরবঙ্গে বারে বারে বিভিন্ন জেলাতে বন্যপ্রাণ সামগ্রী পাচারের বিরুদ্ধে বন দপ্তর পদক্ষেপ করেছে, খুব ভালো সিজও হয়েছে বন্যপ্রাণ সামগ্রী। কিন্তু এটা বিষয় হচ্ছে গিয়ে নর্থ বেঙ্গলে একটা টাস্ক ফোর্স ছিল, যেটা পরবর্তীকালে এক বিতর্কের জন্য বন্ধ করে দেওয়া হয়। এবার যে টাস্ক ফোর্সটা আছে সেটা একদম হায়ার অথরিটি লেভেলে আছে, গ্রাউন্ড লেভেলে কিন্তু টাস্ক ফোর্সটা কাজ করছে না। এই টাস্ক ফোর্সটা যদি নতুন করে কোনোভাবে শুরু করা যায়, যেটা এই উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় এলাকা, যেহেতু আমাদের এটা করিডোর, অনেক বন্যপ্রাণ সামগ্রী এখন নর্থ ইস্টের অনেক প্রচাররা এখানে সক্রিয় হয়েছে, নতুনভাবে এই টাস্ক ফোর্সটা যদি একটুখানি চালু করা যায় কিছু? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমি তো আবারও বলি যে আমরা বিভিন্ন ধরনের প্রচেষ্টা করছি, বিভিন্ন কাজকর্ম করার চেষ্টা করছি, যাতে আমাদের দেখুন অনেক বড় চ্যালেঞ্জ। পুলিশের যেমন হয় শুধু মানুষের সাথে লড়াই করতে হয়, আমাদের বন দপ্তরের মানুষকে ভালো রাখতে হবে, জন্তু জানোয়ারকে ভালো রাখতে হবে। তো সব দিকটা ভাবনা চিন্তা করে আমরা অনেক ধরনের চেষ্টা করছি, এবং অবশ্যই আমি খুশি হব যদি আবার নতুন করে সেটাকে পুনরায় চালু করতে পারি। কারণ গতকালও আমি যে টিমটা আছে তাদের সাথে আমি দেখা করেছি, তাদের কথা শুনেছি। তারা মানে একটা টিমকে দিয়ে এত জায়গায় কাজ করা, আমি যে বুঝতে পারছি তাদের উপরও প্রেশার হচ্ছে। তো আমাদের তরফ থেকে যদি আরও এরকম তো একটা, মানে আমারও খুব ভালো লাগবে, আমি চেষ্টা করব। এই মুহূর্তে স্ট্রেংথ কিরকম আছে এই টাস্ক ফোর্সে আমাদের নর্থ বেঙ্গলে? একটাই, আপাতত একটাই টিম আছে। গন্ডারের সংখ্যা এত ভালো বৃদ্ধি পেল? শুধু গন্ডার নয়, দেখুন আপনারা সবসময় ডিপার্টমেন্ট, আমার অনেকের কাছ থেকে শুনতে হয়। গতকালে আমি কিছু রিপোর্ট দেখছিলাম, অনেক রিপোর্টার আমার কাছে পাঠিয়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বলছে যে জঙ্গল কমে যাচ্ছে, এই কমে যাচ্ছে, কিন্তু আমি বলতে পারি যে জঙ্গল আমাদের বৃদ্ধি পেয়েছে। যার জন্যই দেখবেন হাতির সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাইসনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাঘের সংখ্যাও আমরা বৃদ্ধি করতে পেরেছি। এবং এটা অবশ্যই আমার কর্মীরা, মানে স্টাফ নেই, স্টাফের সংখ্যা কম, তারপরও কর্মীরা যেভাবে কাজ করে সেটার জন্যই সম্ভব হয়েছে। এবং পরবর্তীকালে আমি আবারও বলি যে ফরেস্ট ডিপার্টমেন্ট আরও বেটার জায়গায় যাবে। আপনি গত দুদিন দার্জিলিংয়েও ঘুরেছেন, সন্দাকফু গিয়েছেন, ওখানকার কোনো নেক্সট কোনো ডেভেলপমেন্ট বা কোনো প্রজেক্ট কিছু বলবেন? না, অবশ্যই। দেখুন, আমি ভিজিট সান্দাকফু নিজে গেলাম, ওইখানেরও কর্মীদের সাথে কথা বলেছি, তাদেরও অভাব অভিযোগ শুনেছি। চিড়িয়াখানাতেও গেছি আমি দার্জিলিং ঘুরতে। তো অবশ্যই আমি সেটা নিয়ে তো আলোচনা করব, আলোচনা করে তারপরে আপনাদের অবশ্যই জানাবো। বেঙ্গল সাফারির জন্য কিছু বেশ কিছু নতুন নতুন ইয়ের কথা আগামী বললেন, চিন্তাভাবনা। দার্জিলিং এর জন্য কিছু এরকম? না, অবশ্যই আমি করলাম যে আমি আলোচনা করে অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং অনেক ভালো ভালো জিনিস ফরেস্ট ডিপার্টমেন্ট আপনাদেরকে দেবে।
ম্যাডাম এই কালকে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে যে একজন ব্যক্তি 454টা গাছ কেটে ফেলেছিলেন এবং তাকে প্রতি গাছ একটা গাছের প্রতি 1 লাখ টাকা করে জরিমানা করেছে এবং বলছে একটা গাছ কাটা একটা মানুষ মারার সমান। তো আমাদের নর্থ বেঙ্গলেও এরকম ডেভেলপমেন্ট কাজের জন্য প্রচুর গাছ কাটতে হচ্ছে, যেমন শিলিগুড়ি এখানে যে করিডোরটা হচ্ছে সেই কারণে 4 লেনের কারণে। তো লাটাগুড়িতেও এরকম হচ্ছে, একটা বিতর্ক এখনো আদালতে মামলা চলছে। আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, ফরেস্টের আন্ডারে যদি কোনো গাছ কাটা হয় সেটা তো অবশ্যই আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে, কিন্তু নন ফরেস্ট এরিয়াগুলোতে আমাদের সেখানে কোনো এখতিয়ার থাকে না। তারপরেও আমরা একটা আমাদের কাছে যে পারমিশনের জন্য, কিন্তু আমরা সবসময় একটা চেষ্টায় থাকি যে একজন মানুষ যদি একটা গাছ লাগায় তার সাথে 2টো গাছ যেন লাগানো হয়, এবং সেটা আমি ডিপার্টমেন্টের তরফ থেকে সবার কাছে একটা অর্ডারও মানে করার চেষ্টাই আছি যে আমরা সেটা যাতে মনিটরিংও করি, সে গাছ কাটছে যখন সে 2টো গাছ লাগাচ্ছে কিনা সেটাও যাতে আমরা লক্ষ্য রাখি। কারণ দেখুন, তারপরেও আপনাদের অনেক সময় আমাদের কাছে হয়তো অনেক তথ্য আসে না, খবর আসে না, আপনাদের মাধ্যমেও যদি কখনো খবর পাই, আপনারাও যদি আমাদের একটু সহযোগিতা করেন খুব ভালো হয়। দিদি, এবার একটা ইতিহাস হয়েছে শিলিগুড়ি ডিভিশনে, সেটা হচ্ছে কি নন টিম্বার যে প্রোডাকশনগুলো হয় বনজ নিয়ে, এইবার প্রতিবার ওরা আবির তৈরি করে, এবার আবিরই তৈরি করেনি কোনো রকম ভাবে। এটা একটুখানি এবার প্রোডাকশনই হয়নি আবির কোনো রকম। শিলিগুড়িতে এখান থেকে প্রতিবার ভালো টাকা রেভিনিউ হতে, কিন্তু এবার ভেষজ আবির তৈরি হয়নি, প্রোডাকশনই হয়নি। অবশ্যই আপনারা জানালেন, আমি অবশ্যই। ম্যাডাম, একটা বিষয়, বৈকুণ্ঠপুর জঙ্গলে এবং মহানন্দা ওয়াইল্ডলাইফে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জঙ্গলের মধ্যে চারিদিকে জঙ্গল বা করিডোর আছে, হাতির করিডোর আছে, সেই সমস্ত জায়গায় রিসর্ট তৈরি হচ্ছে নতুন নতুন করে। বৈকুণ্ঠপুর জঙ্গলে প্রচুর রয়েছে রিসর্ট এরকম তৈরি হচ্ছে। তো এইগুলো বিষয়ে কোনো রকম যেমন ফরেস্টের যেগুলো রয়েছে জমি, সেগুলোরও চরিত্র বদল করে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে এই বিষয়ে, যে দপ্তর থেকে ইনকোয়ারি করে দেখছে যে চরিত্র বদল করা হয়েছে। এইগুলো আপনার কাছে কোনো রিপোর্ট আছে এই বিষয়ে বা কোনো? না, দেখুন, আমি গতকালও 2-3টে জায়গায় ভিজিট করেছি। ফরেস্টের ভেতরে যদি কোনো রকম ইলিগেল কিছু হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো রকমভাবে সে যেই হোক তাকে সহযোগিতা করবে না, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে লিগেল অ্যাকশন নেব। কিন্তু ফরেস্টের বাইরে যদি হয় সেখানে আমাদের এখতিয়ার পড়ে না। কিন্তু আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে আমার ডিপার্টমেন্টের যারা আছেন, যারা 24 ঘন্টা কাজ করছেন, তারা দায়িত্ব সহকারে কাজ করছেন, কোনো রকম ইলিগেল কাজকে সাপোর্ট করেন না, এবং মানে যখনই আমাদের কাছে ফরেস্টের আন্ডারে কোনো কিছু হয়েছে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরবর্তীকালেও নেওয়া হবে। ম্যাডাম, ওর কোশ্চেন ধরে বলছি, ঠিক যেখানে বসে আছি আমরা বেঙ্গল সাফারি, ঠিক এর পেছনেই ফরেস্ট লাগোয়া রেস্তোরাঁ, পানশালা, রেস্টুরেন্ট সব গড়ে উঠেছে, যেখানে গ্রিন করিডোর বলা হচ্ছে, এত নিয়মাবলী হচ্ছে, তারপরও কি করে এগুলো গড়ে উঠছে? চরিত্র বদল হয়ে যাচ্ছে জমির। না, আবারও বলি, দেখুন, ফরেস্টের আন্ডারে যদি হয় তাহলে এখতিয়ার আমাদের, ফরেস্টের বাইরে হলে আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরেও বলি, যদি আমি সেটা নিয়েও আলোচনা করব, যদি ফরেস্টের ধারে কাছে কতটা ছেড়ে কি করতে হয় সেই পুরো নিয়মাবলী তো আমাদের কাছে থাকে, সেই হিসেবে যদি কেউ কিছু করে থাকে তো ঠিক আছে, যদি না করে থাকে তো তার বিরুদ্ধে আমরা অ্যাকশন অবশ্যই নেব। 100 মিটার, 50 মিটার, অবশ্যই সেটা আমি জঙ্গলের ভিতরে তো একদম চারিদিকে জঙ্গল, হাতির করিডোর, সেটা কাঠ দিয়ে আটকে দিয়েছে রিসর্ট, হাতি আসছে ভালো, এই রিসর্টের আবর্জনা ফেলছে, সেখানে খাচ্ছে সেগুলো হাতি। অবশ্যই আপনারা আমাকে রিপোর্ট দিলেন, আমি নিজে ভিজিট করব। আবারও বলি যে আমার ডিপার্টমেন্টের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি যতদিন আছি কোনো রকম ইলিগেল কোনো কাজের সাপোর্টে দাঁড়াবো। অবশ্যই আমি নিজে গিয়ে ভিজিট করব।